হয়তো এটা মনে হয় একটু হেজি হয়ে গেছে, তাহলে এটা একটু ফোকাসটা আগে ঠিক করি। রেকর্ডিংটা পজ রেখে দেখো এখন এই জিনিসটা, এইটা হলো একটা র্যান্ডম অ্যালয়। এখানে মাঝখানে আসলে একটা ডট ডট দেওয়া আছে, যেটা মনে হয় দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। এখানে একটু ডট ডট দেওয়া আছে। তো এইখানে ধরো এই অ্যাটমের সাপেক্ষে আমরা আমরা রেসিপ্রোসিটি বের করতে চাই, কিন্তু যেহেতু এখানে একটা র্যান্ডমনেস আছে, আমরা তাহলে ধরে নিব যে এই অ্যাটমটা এখানে আছে এবং চারিপাশে একটা এফেক্টিভ মিডিয়াম আছে। এই মিডিয়ামটা আমরা কিভাবে বের করতে হবে সেই জিনিসটা আমরা আজকে দেখব। চলো আমরা শুরু করি। যে আমরা স্টার্ট করি উইথ কোহেরেন্ট কোহেরেন্ট পোটেনশিয়াল approximation approximation for the affective medium। এটা এই জিনিসটা হলো আমার টপিক, ফর দ্য affective medium। আমরা আমরা তাহলে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া? দ্য মেইন আইডিয়া, মেইন আইডিয়া is to replace the real system by an affective medium। তাহলে আমরা কি করতেছি, রিয়েল সিস্টেমের জায়গায় একটা এফেক্টিভ মিডিয়াম রিপ্লেস করতেছি। instead of using instead of using real potential সেদিকে চলে আসছে, রিয়েল পোটেনশিয়াল। ধরো কি কি পোটেনশিয়াল, এপসিলন আই ইকুয়াল টু এপসিলন এ অথবা এপসিলন বি, ডিপেন্ডিং অন দা depending on the atom remaining at site i। তাহলে আমরা আমরা রিয়েল পোটেনশিয়াল এপসিলন আই, এটা কখনো আমরা এপসিলন এ লিখি, কখনো এপসিলন বি লিখি। কিভাবে কেন লিখি? আই এছিলাম, আবার আসলাম। তো আমরা ইনস্টিড অফ ইউজিং রিয়েল পোটেনশিয়াল এপসিলন আই ইকুয়াল টু এপসিলন এ অথবা এপসিলন বি, ডিপেন্ডিং অন দ্য অ্যাটম রিমেনিং এট সাইট আই এ কোন ধরনের অ্যাটম আছে, এ অ্যাটম না বি অ্যাটম, তার উপর ডিপেন্ড করে আমরা আগে এপসিলন আই ইকুয়াল টু এপসিলন এ বা এপসিলন বি বসাতাম। কিন্তু এখন আমরা আমরা কি করব, আমরা উই ইউজ the average potential V common to all I। তার মানে যে ছবিটা আমি দেখাইছিলাম, এখানে আমরা এপসিলন এ বা এপসিলন বি বসাতাম, কিন্তু এখানে আমি ভি বসাবো। ভি গুলি যে কোনো আই এর যে কোনো সাইডেই সব ভি গুলি সমান হবে। তো এফেক্টিভ হ্যামিল্টনিয়ান নাও,
Hamiltonian is now H E equal to summation of K epsilon K, এটা হলো গিয়ে তোমার কাইনেটিক এনার্জি টার্ম, প্লাস ভি এ কে ডেগার ঠিক আছে। এই ইকুয়েশন থেকে আমি এখন গ্রিন ফাংশন বের করতে পারি। দ্য গ্রিন ফাংশন can be yielded আপনার লেখা তো খারাপ হলে তো চলবে না। yielded using, আমরা এক ধরনের একটা ইকুয়েশন ব্যবহার করব, সেটা হলো জি ই অফ জেড ইকুয়াল টু কোন একটা ফাংশন এফ জিরো জেড মাইনাস ভি। এফ জিরো জেড মাইনাস ভি মানে হলো কি আসলে ওই ম্যাট্রিক্স এলিমেন্ট অফ জেড মাইনাস ভি এর ইনভার্স ওয়ান, ওইটাকে আমরা একটা ফাংশন দিয়ে আমরা ডিফাইন করি। তো এখন দ্য ডেন্সিটি অফ স্টেটস the density of states can be evaluated by using একটা ইকুয়েশন আমরা ব্যবহার করব, সেই ইকুয়েশনটা হলো n e omega equal to 1 over pi imaginary part of Green's function omega plus I0 plus। ঠিক আছে, এই ইকুয়েশন দিয়ে আমি গ্রিন ফাংশন বের করতে হবে। এখন এখন সিপিএ কিভাবে এখানে এন্টার করবে? the CPA enter in this problem by introducing a single impurity. Single impurity at the site I equal to 0। এই ছবিটা যদি আমরা ধরি, এই ছবিটা যদি আমরা কনসিডার করি, এই সাইডটাকে আমি বলতেছি I equal to 0, এবং এটাকে এখন আমি বলতেছি দিস ইজ এ এমটি সাইট, এখানে কোনো অ্যাটম নাই, এটা আমি ধরে নিচ্ছি। Defined by the potential by the potential Gi equal to epsilon A or epsilon B অথবা B for I equal to 0 আর for আর V হবে কখন I not equal to 0। ইম্পিউরিটি তাহলে কি জিনিস? তার মানে এখানে আমি ধরে নিব এখানে হয় এপসিলন এ আছে বা এপসিলন বি আছে, আর বাকি যতগুলি পোটেনশিয়াল আছে সবগুলি হলো তোমার ভি, এটা আমি ধরে নিচ্ছি। দেখো এটা বলছে এপসিলন এ অর এপসিলন বি ফর আই ইকুয়াল টু 0, আর এটা ইকুয়াল টু ভি ফর আই নট ইকুয়াল টু 0। এখন আমরা গ্রিন ফাংশন লিখতে পারি এভাবে, করেসপন্ডিং যখন এ ধরনের অ্যাটম থাকবে তখন আমরা বলবো গ্রিন ফাংশনটাকে বলবো জি এ, আর বি ধরনের অ্যাটম থাকলে বলবো জি। দ্য corresponding
green function GEA, এই যেটাকে বলতেছি এ ধরনের অ্যাটম থাকলে এটা হলো গ্রিন ফাংশন এ, or GEB at this impurity site, are known in terms of in terms of green function of the medium, function of the medium যেটাকে আমরা ভি বলতেছি, এটাকে আমরা দেখাতে পারি এরকম GEA of Z equal to GEZ divided by 1 minus epsilon A minus V GEZ, অথবা GEB of Z equal to GEZ 1 minus epsilon B minus B GEZ। এখন এইগুলিকে বলা হয় পার্শিয়াল গ্রিন ফাংশন। পার্শিয়াল গ্রিন ফাংশন কারণ কি, এটা শুধুমাত্র এ এটম অথবা বি এটমের জন্য রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এখানে আমরা বলছি যে the with this partial Green's function we demand the net green function GE of Z, GE of the medium, of the effective medium to be self-consistent. এই ইকুয়েশনটা কি, কোন ইকুয়েশনের মাধ্যমে আমি সেলফ কনসিস্টেন্টলি দেখাতে পারবো? সেটা হলো GE equal to X GEA plus 1 minus X GEB। এখন দেখো এই ইকুয়েশন থেকে ধরো আমি GE বের করলাম, X এবং 1 minus X এটা তো আমি জানবো, কারণ পার্সেন্টেজ অফ অ্যাটম এবং পার্সেন্টেজ অফ বি টাইপ অ্যাটম এটা হলো 1 minus X, এবং GA এবং GB এগুলিকে ধরো আমি একটা গেস করলাম, গেস করে এখানে G বের করলাম। এই ইকুয়েশনটা এখানে এইগুলিতে ব্যবহার করে আমি GA GB বের করলাম, সেটা আবার এখানে বসাবো, বসিয়ে আবার GE বের করব। এই লুপটা চলতে থাকবে যতক্ষণ এখান থেকে বের করা GEZ এবং এইটা একই না হয়, ততক্ষণ পর্যন্ত আমি সেলফ কনসিস্টেন্টলি এই লুপটাকে চালাতে পারি। তাহলে আমরা সেলফ কনসিস্টেন্টলি এই মানটা বের করতে পারি। এখন ফর ফর বাইনারি অ্যালয়, স্যার প্রথম মানটা কি গেস করা লাগবে? তুমি এই ধরো এই যে কোনো একটা এই কোয়েশনে ধরো আমরা দুইভাবেই করতে পারি। ধরো আমি GZ এর মানটা গেস করে আমি GA GB এটাকে বের করলাম, বের করে এখানে বসাবো, আবার যে জিটা পাবো, এখানে যে জিটা পাবো সেই জিটাই জির সাথে মিলাতে পারি, অথবা আমি গেস এইটাকেও করতে পারি বা এটাও করতে পারি। যে কোনো একটাকে আমি সোজা কথা সেলফ কনসিস্টেন্টলি করার অর্থ হলো কি, যে কোনো একটাকে গেস করে কাজটা শুরু করতে হবে, তারপর এটাকে লুপ হিসাবে বারবার চালাতে হবে, যেন এখানে যে যেটা আমি ব্যবহার করছি এবং এখানে যেটা পাবো সেই দুইটা সমান না হওয়া পর্যন্ত এই কাজটা আমার করতে হবে। আমার যদি গেসিং ভুল হয় তাহলে এটা হলো হয়ে যাবে, ডাইভার্স হয়ে যাবে, মানে
দুধের দুইটার মধ্যে পার্থক্য বাড়তে থাকবে। আর যদি এটা যদি আমার গেস কিছুটা ঠিক থাকে, এটা সবসময় কনভার্স করার কথা, কনভার্স করে একটা মানই চলে আসবে। গেস করা মানটা এবং যেটা আমরা ক্যালকুলেট করে বেরিয়েছি দুইটা মান একই চলে আসবে। তবে এটা অনেকগুলি লুপ লাগতে পারে আর কি, একবারে এটা হবে না। তুমি একবার এই মানটা নিবা, এখানে বসাবা, আবার এখানে বসাবা, এইভাবে জিনিসটা জাস্ট সেলফ কনসিস্টেন্টলি তোমার করে যেত। এখন আমরা ধরি বাইনারি অ্যালয়, ফর বাইনারি অ্যালয় হলো এ এক্স বি ওয়ান মাইনাস এক্স। আমরা ডেন্সিটি অফ স্টেটস কে লিখতে পারি যে কম্বাইন্ড ডেন্সিটি অফ স্টেটসটা কি, সেটা হলো এইভাবে ইকুয়েশন লেখা যায়। ডেন্সিটি অফ স্টেটস, সেটাকে আমি যদি বলি এটা ই ওমেগা, দিস ইজ ইকুয়াল টু হবে এক্স এটা ই এ ওমেগা প্লাস ওয়ান মাইনাস এক্স এটা ই বি ওমেগা। এরকম একটা সূত্র দিয়ে আমি ডেন্সিটি অফ স্পেসকে লিখতে পারি। চলো একটু ইকুয়েশন নাম্বার গুলি দেওয়া হয়নি, চলো এটাকে বলি এক, এটাকে বলি দুই, এটাকে বলি তিন, এটাকে বলি চার। এখন আমি করব কি, এক এবং দুইকে যদি তিনে বসাই, ওয়ান এন্ড টু, এটাকে আমি পুট করলাম সাপোজ তিনে, তাহলে আমি পাবো এই ধরনের একটা ইকুয়েশন পাবো, ওয়ান ইকুয়াল টু এক্স। এগুলি কিছু করে দেখতে হবে, এই পর্যন্ত এগুলি আমি কখনো করিনি, সবসময় স্টুডেন্টরা করছে। এপসিলন এ মাইনাস বি জি এ প্লাস ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এপসিলন বি মাইনাস ভি জিই বি। এখন এইটার পরে আরো কিছু আরেকটু অ্যালজেব্রা লাগবে, এ লিটল মোর অ্যালজেব্রা, এ লিটল মোর অ্যালজেব্রা। আমাদের কি দেবে, আমাদের দিবে এরকম একটা ইকুয়েশন দিবে, জিরো ইকুয়াল টু এক্স এপসিলন এ মাইনাস বি জিই এ divided by 1 minus epsilon a minus v GEA plus 1 minus x epsilon b minus দেখা যাচ্ছে epsilon b minus v into GEB divided by 1 minus epsilon b minus v GE। এই ইকুয়েশনটাকে বলা হয় সিপিএ ইকুয়েশন, ঠিক আছে? এটা হলো সিপিএ ইকুয়েশন বলি, ঠিক আছে? এই যে ইকুয়েশনটা, এটা তোমরা তো ভিডিও দিলে দেখতেই পাবো, আমি ভিডিও আজকে দিব, কারণ সবগুলি শেষ করে ভিডিও দেওয়াটা ঠিক হবে আর কি। তাহলে এখন দিস ইকুয়েশন, the above equation is called key CPA equation, key CPA equation। এবং এই ইকুয়েশনদের মধ্যে কি করতে হবে, দিস equation is used for, so used for suitable choice of v, ঠিক আছে? এখন এই VCPAW খেয়াল রাখতে হবে, since GEA and GEB both are dependent on omega dependent, তাহলে আমি পাবো V of CPA is also a omega dependent, কারণ ভি ভি বের করতে গেলে দেখবে ডি জিবি আসবে, কাজে এখানে এটাও ওমেগা ডিপেন্ডেন্ট হবে। এন্ড মিডিয়ামের জন্য আমরা যদি
পার্শিয়াল ডেন্সিটি অফ লিখি, তখন এইভাবে আমরা লিখতে পারবো। নাও নাও সে ফর atom partial density of states NEA, omega can be written as 1 over pi imaginary part of GE 1 minus epsilon A minus BCPA into GE। ঠিক একইভাবে আমরা বি এগুলি বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দিস ইজ দা বেসিক সিপি এর ইকুয়েশন, যেভাবে আমরা যার মাধ্যমে আমরা ভিটাকে গেস করতে পারি। কারণ নানা রকম ম্যাটেরিয়ালের জন্য ভিটা নানা রকম হয়ে যাবে। আমার তাহলে গেস করতে এই ধরনের একটা ইকুয়েশন যদি আমরা পাই, যে এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করে ভি সম্পর্কে ধারণা করতে পারি, কি ধরনের ভি দিলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে সেটা আমরা লিখতে পারি। আচ্ছা, এইটা হলো গিয়ে তোমার আমাদের ফার্স্ট পার্ট। তারপরে আমরা একটু 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 পজ দিব এই কারণে যে আমার একটা ও নাকি এরপর আমাদের দেখতে হবে যে রেজিস্টিভিটির সাথে কোহেরেন্ট পোটেনশিয়াল অ্যাপ্রক্সিমেশনের রিলেশনটা কি। লেট আস স্টার্ট উইথ দ্য রেজিস্টিভিটি অ্যান্ড সিপিএ সংক্ষেপে লিখে দিই, ঠিক আছে। এখন এখন আমরা সিপিএ ক্যালকুলেশন থেকে যে ভিটা পেলাম, দা ভি সিপিএ কোহেরেন্ট কোহেরেন্ট potential V obtained from CPA calculation is a complex number. Calculation for a given energy omega is a complex number. এটা একটা কমপ্লেক্স নাম্বার। এটার ইমাজিনারি পার্ট, the imaginary part provides information একটু বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করি। Information about relaxation time. রিল্যাক্সেশন টাইম বলতে আসলে বোঝাচ্ছে হলো এটা একটা রেসপন্সের টাইম আর কি। ধরো তুমি কোনো কথার কথা, ধরো আমি একটা মেটালের অপটিক্যাল প্রপার্টি দেখতে চাচ্ছি। তা অপটিক্যাল প্রপার্টি দেখতে গেলে ধরো মেটালটার উপর আমি একটা লাইট ফেললাম, লাইট ফেলার কতক্ষণ পরে এটা রেসপন্স করে সেটাকে আমরা বলতে পারি রিল্যাক্সেশন টাইম। এরকম আরো অন্য ধরনের এক্সাম্পলও আমরা দিতে পারি। এটাকে আমরা টাউ, সাধারণত টাউ দিয়ে প্রকাশ করি। টাউ ফর এন ইলেকট্রন at the state of energy ওমেগা। তাহলে আমি বলতে পারি যে
wave function, time dependent part. Let us see what is the stationary solution. The stationary solution of stationary solution of stationary solution of the Schrodinger equation. Schrodinger equation. Schrodinger equation has a equation has the following form. এটা একটা টাইম ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন, কাজে এখানে ভিতর টি থাকবে, তা আমরা লিখতে পারি psi is proportional to e to the power minus I omega t by h cut. এটা আমরা আগে থেকে আসলে জানি। এখন এখন ডেনসিটি অফ ইলেকট্রনস এখানে কিন্তু একটা প্রপোর্শনাল দেওয়া আছে, তার মানে এখানে আরেকটা কোন একটা টার্ম আছে যে টার্মটা আমরা এখন আলোচনা করতেছি না, কিন্তু এটা হলো শুধু টাইম ডিপেন্ডেন্ট পার্ট। এখন ডেনসিটি অফ ইলেকট্রন যদি বের করি, সেখানে বের করতে হবে সাইজ স্কোয়ার। যখন বের করবো এই টার্মের কথা ভুলে যাও, এইটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 0। তার মানে এটাকে আমি তখন বলতে পারি যে এই টাইমটা ইজ এ ইজ এ টাইম ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। টাইম ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। এখন সিপিএ তে আমরা কি করি, এটা রিপ্লেসমেন্ট করি। ইন সিপিএ উই রিপ্লেস ওমেগাকে আমরা ওমেগা প্লাস ভি দিয়ে রিপ্লেস করি। তাহলে এটাকে কি তৈরি করে, ইট মেক্স psi স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। ঠিক আছে, উইথ দা কেন এইটা হয় সেটা ব্যাখ্যা দিচ্ছি। উইথ দ্য রিল্যাক্সেশন টাইম tau related to the CPA potential V, এইভাবে একটা রিলেশন তাদের মধ্যে আছে। 1/tau is proportional to minus imaginary part of V। এটাই প্রথমে বলা হয়েছিল যে imaginary part of provides information about relaxation time tau for an electron at a state of energy omega। এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে এখন on the other hand tau কিসের সাথে রিলেটেড? tau is related to the কন্ডাক্টিভিটির সাথে tau এর একটা সম্পর্ক আছে। কন্ডাক্টিভিটি সিগমা ইন কোন মডেল এটাতে আমরা পাই? এটা হলো ড্রুড মডেল নামে একটা ইয়ে আছে। ড্রুড মডেল তোমরা যে কোনো ফিজিক্সের বইয়ে পাবা, সলিড স্টেটের বইয়ে পাবা। ইন সিম্পল ড্রুড মডেল এটা ক্যাপিটাল লেখা উচিত ছিল মনে হয়, যেহেতু এটা একটা নাম, ড্রুড মডেল। তাহলে এটা ওখানে কি লেখা ছিল? এই ইকুয়েশনটা দেখো, তোমাদের পরিচিত হওয়ার কথা। এন ই স্কোয়ার বাই এম টাউ। এই ইকুয়েশনটা ড্রুড মডেলের ইকুয়েশন। আচ্ছা, তারপরে আমরা তাহলে একটা রিলেশন পেলাম ভি এর সাথে রেজিস্টিভিটির, কারণ কন্ডাক্টিভিটির উল্টাটাই হলো রেজিস্টিভিটি, তাই না? তাহলে আমরা একটা রিলেশন পাই। So we obtain
a relation, a relation between V and residual resistivity at ধরো at equal to 0 লো টেম্পারেচারে এইরকম একটা ইকুয়েশন আমি পাবো at 1/σ0 σ0 লেখা হয়েছে এই কারণে যে আমরা এটা হলো গিয়ে তোমার কন্ডাক্টিভিটি 1/σ0 হলো আসলে রেজিস্টিভিটি at time 0. It is proportional to minus imaginary part of V omega minus EF. EF হলো ফার্মি এনার্জি। তাহলে which is a part of which জিরোর is বিষয়টা a বুঝলাম না স্যার, রেজিস্টিভিটি হ্যাঁ বলতেছেন, আবার টাইম জিরোর কথা বুঝলাম না স্যার, টাইম টাইম জিরো কেন? এটা হলো এট টাইম জিরোতে এই ক্যালকুলেশনটা করা হয়েছিল টাইম জিরোতে, বুঝতে পারছো? এই যে রিলেশনটা এটা হোল্ড করে যখন টাইম জিরো, টাইম না সরি টেম্পারেচার জিরো, টাইমের এবার কথা বলছি, বুঝছি স্যার, টেম্পারেচার টেম্পারেচার। জিরো। জি হ্যাঁ স্যার। টাইম না, ভুলে বলে টাইম বলছি। আচ্ছা, তা হুইচ ইজ এ পার্ট অফ the total resistivity total resistivity 1/σ equal to 1/σ0 plus 1/σt। দেখো এখানে টাইম ডিপেন্ডেন্সি কিভাবে আসছে, at সিগমা at টাইম জিরো এখানে হয়তো এই শুধু এই টার্মটা থাকবে, কিন্তু যখন টেম্পারেচার বৃদ্ধি হবে তখন এই টার্মের সাথে আবার আরেকটা এডিশনাল মনে করো টাইম ডিপেন্ডেন্ট পার্ট অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট, সরি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, আর এটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে এরকম একটা ইকুয়েশন আমি পাবো। এটাকে কি বলে এটা আমরা একটু দেখি। এটা হলো এই দিস ইকুয়েশন is originated from originating from the scattering on defects and impurities 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 1/σt is a temperature dependent result of scattering on phonon তাহলে আমরা একটা অ্যালয়ের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস এখানে আছে, সেটা হলো ইমাজিনারি পার্ট অফ দ্য পোটেনশিয়াল বি, এইটা নেওয়া হবে ফার্মি লেভেল ইএফ থেকে, ঠিক আছে? ইমাজিনারি পার্ট অফ ভি is taken from Fermi energy EF। এখন যখন আমরা একটা অ্যালয় ইউজ করব তখন 1/σ ফর an alloy একটা রুল বলে, সেটার নাম হলো নর্ড হেমস রুল। এটা বইয়ে কিছুটা দেওয়া আছে, আমি যে বইটা তোমাদের শেয়ার করবো সেটা বলে 1/σ is proportional to x into 1 minus x। x into 1 minus x তো বুঝোই, সেটা হলো পার্সেন্টেজ অফ এ এটম আর ইন্টু পার্সেন্টেজ অফ বি এটম। এখন এই ক্যালকুলেশন থেকে আমরা ডেন্সিটি রেসিস্টেন্স বের করতে পারি। যে আমি যদি একটা গ্রাফ আঁকি, গ্রাফটা হলো এরকম, এই ধরনের, এটা আঁকবো না আর।
নর্ডহেমস রুলটা বলছে যে এটা একটা প্যারাবোলিক রেজিস্টিভিটি ডিপেন্ডেন্স অন কনসেন্ট্রেশন অফ ফেলাও কম্পাউন্ড। এক্স যদি এখানে 0 হয়, এখানে আছে 1/σ0। এই ধরনের একটা প্যারাবোলিক ইকুয়েশন তার ভিতর পাওয়া যাবে। ঠিক আছে? তো দিস ইজ, আর এগুলিকে যদি আমি ফ্রম মাইনাস ইনফিনিটি থেকে ইএফ পর্যন্ত ইন্টিগ্রেট করি ডেন্সিটি, এখানে রো ব্যবহার করছে, আমরা কিন্তু ব্যবহার করছি ইটা, ইটা ওমেগা টি ওমেগা। এইটা করলে আমি পাবো নাম্বার অফ ইলেকট্রন, কয়টা ইলেকট্রন আছে সেই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে? এই জায়গাটা তাহলে এই এন, এনটা কি? এন হলো এন এ এক্স প্লাস এন বি 1 - এক্স। এই দুইটা গুণ করলে যেটা পাবো সেটা হলো এন। তার মানে আমি নাম্বার অফ এ এন্ড বি টাইপ অফ ইলেকট্রন ফ্রম মাইনাস ইনফিনিটি থেকে ফার্মি এনার্জি যদি আমি ইন্টিগ্রেট করি ডেন্সিটি ভার্সেস, তাহলে আমি নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য এ বি এলিমেন্ট এটা পাবো। এতটুকু পর্যন্ত জিনিসটা আমাদের করতে হবে। নিউক্লিয়ার প্রসিডিওর এটা আমাদের আর দরকার নেই, আমরা শুধু রেজিস্টিভিটির এতটুকু পর্যন্ত পড়ব। তো এইটা ছিল আজকের। এখন কয়টা বাজে? 45। তার মানে আর আজকে শুরু করতে পারবো না, কালকে রোজা রাখবো, কালকে আর মনে হয় ক্লাস নিতে পারবো না। তো আমরা আবার মিট করব আগামী সম্ভবত রোববারে। ঠিক আছে? রোববারে তো তোমাদের ক্লাস এমনিতেই ছিল মনে হয়, না নর্মাল রুটিনে ছিল তো স্যার নাকি? সোমবার, স্যার সোমবার, সোমবার না মঙ্গলবার স্যার, স্যার। সোমবার না স্যার। স্যার, সোমবার রোববার তো ওই ল্যাবের জন্য বন্ধ না। না না, এখন তোমরা রোববারের যেদিন আমি সুযোগ পাবো সেদিনই ক্লাস নিব। কেন নিব? কারণ হলো গিয়ে ওই খুললে হুম। তখন আর সুযোগ সময় পাওয়া যায় না, বুঝছো? এখন আমরা রোববারেই আবার মিট করব। ঠিক আছে? আমরা কালকের দিনটা একটু অফ রাখি, কারণ কালকে আমি মানে শারীরিকভাবে পারবো না আর কি। তো আগামী রোববারে আমরা আবার ক্লাস নিব, রবি সোম যে কয়দিন নেওয়া যায়, যত তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়। অন্যদের কি কোর্স শেষ হয়ে গেছে? না স্যার, না স্যার, ফিফটি আপনি তোমাদের পার্সেন্ট পরীক্ষা, তোমাদের পরীক্ষা হওয়ার কথা কবে? স্যার সেমিস্টার ফাইনাল হ্যাঁ, স্যার ঈদের পরে যাওয়ার কথা খুব সম্ভবত। ঈদের পরে। তার মানে আমাদের কাছে আর স্যার কতটুকু সময় আমাদের আছে? মিড টার্মই তো এখনো হয় নাই স্যার, মানে মিড সাপ্লিমেন্টারি স্যার শেষ হওয়ার আমাদের পরে মিড ভর্তি টার্ম হয়নি। ছিল তো ওই জন্য। অত তোমরা না, ভর্তি টর্তি এগুলি তো 2 দিনে হয়ে যেতে পারবা, মিড টার্মও 3 দিনে হয়ে যেতে পারে, এটা তো সমস্যা না। সমস্যা হলো গিয়ে তোমার ক্লাসগুলি হয়ে তো সিলেবাসটা শেষ করতে হবে, এটাই হলো ব্যাপার। এখন আমার যতটুকু পড়ানো হয়েছে তাতে আরেকদিন ক্লাস হলে আর 2 দিন ক্লাস হলে আমরা 4টে প্রশ্নের মানে হাফ সিলেবাস শেষ করবো বলে। হাফের বেশি হবে, অ্যাকচুয়ালি হাফের বেশি হবে, কারণ পরের চ্যাপ্টার গুলি একটু ছোট ছোট। তো আমরা আগামী রোববার মিট করি। রোববার যদি অনলাইন যে কয়দিন ক্লাস হয় তাহলে আমরা একটু বেশি ক্লাস নিলেও সমস্যা নেই, কারণ ইউনিভার্সিটি খুললেই কিন্তু আমি ব্যস্ত হয়ে যাই, বুঝতে পারছো? যা, আর আমি আজকের যে লেকচারটা আছে এটাও তোমার গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, আর চেষ্টা করব যেন ওই যে রেকর্ডিংটা